ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী দখলদারদের তাণ্ডব চলছে, অবরুদ্ধ করে রাখা হয়েছে জনপদ। সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা যুক্তরাষ্ট্রের, সহিংসতার নিন্দা জানিয়েছে ব্রিটেন। ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা যুক্তরাষ্ট্রের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। হরমুজে 2টি নৌযানে হামলা IRGC। রণতরী আব্রাহাম লিঙ্কন ঘিরে উত্তাল মার্কিন রাজনীতি, জাহাজের মিশন ও নাবিকদের অবস্থা স্পষ্ট করার দাবি আইন প্রণেতাদের। সংঘর্ষের ঘটনাকে গুজব আখ্যা সেন্টকমের। এখন শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এবারে বিস্তারিত। দখলদারদের একের পর এক হামলায় আবারও রণক্ষেত্রে দখলকৃত পশ্চিম তীর। রীতিমতো অবরুদ্ধ করে রাখা হয়েছে একটি গ্রামের বাসিন্দাদের। এ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক তোলপাড়। সহিংসতার নিন্দা জানিয়েছে ব্রিটেন, ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আখ্যা দিয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড। নেতানিয়াহু প্রশাসনের সমালোচনা করেছে তুরস্ক। তবুও দখলদারদের আগ্রাসনকে বাহবা দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের বাড়ি দখল করে প্রার্থনায় ইসরায়েলি সেনা ও দখলদাররা। এই দৃশ্য পশ্চিম তীরের কুসরা গ্রামের, যেখানে গেল কয়েকদিন ধরেই ফিলিস্তিনিদের নিজ বাসাবাড়িতে অবরুদ্ধ করে রেখেছে দখলদাররা। অন্তত 16টি বাড়ি দখল করে বানানো হয়েছে সামরিক ব্যারাক। ভাইরাল হওয়া আরেক সিসিটিভি ফুটেজে দেখা যায় একই গ্রামে ফিলিস্তিনিদের বাড়িতে যাওয়ার রাস্তা পাথর দিয়ে আটকে দিচ্ছে ইসরায়েলি সেটেলাররা। বাধা দিলে এক পর্যায়ে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সেনা ও দখলদাররা। এমন পরিস্থিতিতে গেল কয়দিনে পশ্চিম তীর জুড়ে জোরালো অভিযান চালাচ্ছে IDF। কালকিলিয়া, ফারকা সহ কয়েকটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে চালানো হচ্ছে তল্লাশি। সন্দেহ হলেই গুড়িয়ে দেওয়া হচ্ছে স্থাপনা। এসব ঘটনার জেরে পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিকদের নিরাপত্তা ও ইসরায়েলি বসতি সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক মহলে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক মন্ত্রী স্টিফেন ডাউটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ ঘটনার প্রতিবাদ জানান। বিশেষত কুসরা গ্রামে ফিলিস্তিনিদের ওপর চালানো সহিংসতাকে ভয়াবহ বলে উল্লেখ করেন তিনি। গাজার মর্মান্তিক বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে একটি বিশেষ অধিবেশন হয়েছিল। আমরা দেখেছি যে নেতানিয়াহু ও তার সরকার এমন সব নীতি ক্রমশ বাড়িয়ে তুলছে যা মানবিক মর্যাদাকে পদদলিত করে। তেল আবিব এমন কাজ করছে যা কার্যত সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়কে উস্কে দিচ্ছে। পশ্চিম তীরের নাবলুসে ফিলিস্তিনিদের ওপর অবৈধ বসতি স্থাপনকারীদের অবরোধকে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে আখ্যা দিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। এতেও সুর নরম হয়নি ইসরায়েলের, উল্টো দখলদারিত্বকে প্রশ্রয় দিলেন প্রতিরক্ষামন্ত্রী। এটা ইসরায়েলের ভূমি, আমরা এখানে চিরদিন থাকব। অনেক সরকার দেখেছি, কিন্তু এখনকার মতো বসতি স্থাপনের এমন শক্তিশালী গতি কখনো দেখিনি। এত অল্প সময়ে শতাধিক বসতি স্থাপনের সিদ্ধান্ত নিতে দেখিনি। জায়নবাদের আগমন এবং ভূমি দখল করা একটি চমৎকার ব্যাপার। এদিকে গাজার ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে আলোচনার জন্য আগামী সপ্তাহে ইসরায়েল ও মিশর সফরের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সঙ্গে থাকবেন সাবেক গাজা বোর্ড অব পিসের এক্সিকিউটিভ টনি ব্লেয়ার এবং জাতিসংঘের সাবেক দূত ও বর্তমানে গাজার উচ্চ প্রতিনিধি হিসেবে কর্মরত নিকোলাই ম্লাদেনভ। অনিক রহমান, যমুনা নিউজ। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রীর হুঁশিয়ারি, এমন পদক্ষেপ নেওয়া হবে যা ইতিহাসে কখনো ঘটেনি। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, এই যুদ্ধ থেকে 2টি লক্ষ্য অর্জনের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। এই অবস্থায় হরমুজ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি ইরানের। বৃহস্পতিবারের প্রণালীটিতে 2টি নৌযানে হামলা চালিয়েছে IRGC। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, হরমুজ নিয়ে ভুল হিসাব নিকাশ করছে যুক্তরাষ্ট্র। হামলা পাল্টা হামলা থামলেও স্থবির হয়ে পড়েছে যুদ্ধ বন্ধে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ কার্যত বন্ধ থাকায় বাড়ছে জ্বালানি সংকটের বৈশ্বিক উদ্বেগ।
এমন পরিস্থিতিতে হরমুজকে আগের অবস্থায় ফিরিয়ে এনে তেল গ্যাসের দাম স্থিতিশীল রাখাকে যুদ্ধের দুটি লক্ষ্যের একটি বলে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আর তাদের অন্য লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক না হতে দেয়া। আমি নিশ্চিতভাবে একটা কথাই বলতে পারি, আমার বিশ্বাস সবশেষে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী অবস্থানে থাকবে। ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। হরমুজ প্রণালীর পরিস্থিতি এমন অবস্থায় ফিরে আসবে যেখানে আমেরিকান জনগণের জন্য তেল ও গ্যাসের দাম স্থিতিশীল থাকবে। এদিকে ইরানের উপর নজিরবিহীন অর্থনৈতিক চাপ প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। চোখ রাখুন, আগামী সপ্তাহে আরও ঘোষণা আসছে। আমরা এমন সব পদক্ষেপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। হরমুজ এখনো পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি ইরানের। আইআরজিসির অনুমতি ছাড়া কোনো জাহাজই জলপথটি পাড়ি দিতে পারবে না বলে হুঁশিয়ারি দেশটির। গোয়েন্দা ব্যর্থতার কারণেই হরমুজ নিয়ে ভুল হিসাব নিকেশ করেছে ওয়াশিংটন, এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার হরমুজে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন দুটি জাহাজে হামলার অভিযোগ উঠেছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রথম বহুজাতিক ও মাল্টি ডোমেইন অ্যাটাক ড্রোন টাস্কফোর্স গঠন করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। মধ্যপ্রাচ্যে ড্রোন যুদ্ধের সক্ষমতা আরও বাড়াতে নতুন এই উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। টাস্কফোর্স ফালকন স্ট্রাইক নামের এই বাহিনীতে থাকবে হামলা চালাতে সক্ষম ড্রোন সহ বিভিন্ন ধরনের মানববিহীন যুদ্ধযান। এগুলো আকাশ, সমুদ্রের উপর এবং পানির নিচেও কাজ করতে পারবে। এই বাহিনীতে শুধু যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর সেনারাও অংশ নেবে। এর আগে সেন্টকম গঠন করেছিল স্করপিয়ন স্ট্রাইক। নতুন ফ্যালকন স্ট্রাইক সেই উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী যৌথ ড্রোন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করাই এর লক্ষ্য। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনীতি। রণতরীটির মিশনের বিস্তারিত এবং সেখানকার নাবিকদের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন মার্কিন রাজনীতিকরা। এমনকি এই ইস্যুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগের দাবি উঠেছে। এদিকে আব্রাহাম লিঙ্কনে পণ্যের সংকট এবং নাবিকদের মধ্যে সংঘর্ষ ও প্রাণহানির অভিযোগকে মিথ্যা আখ্যা দিয়েছে সেন্টকম। প্রায় 9 মাস ধরে সমুদ্রে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন 2025 সালের 21 নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করে এটি। প্রথম দিকে ছিল নিয়মিত মোতায়েন, পরে মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অংশ হিসেবে এর দায়িত্ব আরও দীর্ঘ হয়। জুলাই শুরুতেই টানা 207 দিন সমুদ্রে থাকার রেকর্ড গড়ে লিঙ্কন। সম্প্রতি ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায় দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার কারণে জাহাজে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর সংকট দেখা দিয়েছে। খাবার, পরিচ্ছন্নতা সামগ্রী, পানীয় স্যানিটেশন ব্যবস্থা নিয়ে অভিযোগ রয়েছে। লম্বা সময় ধরে দায়িত্ব পালনের কারণে সেনা সদস্যদের বিশ্রাম ও মানসিক স্বাস্থ্যের উপরও চাপ বাড়ছে। এর ফলে জাহাজের সংঘর্ষ এমনকি প্রাণহানিও হয়েছে। এরপরই সরব হয়ে ওঠে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। রণতরীটি নিয়ে যখন সৃষ্টি হয়েছে ধোঁয়াশার, তখন প্রতিবেদন প্রকাশ করে সিএনএন, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম। অবশেষে এই নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। আব্রাহাম লিঙ্কনের সেনা সদস্যদের উপর সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনাকে গুজব আখ্যা দিয়ে সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। এই ইস্যুতে মিথ্যাচারের অভিযোগ এনেছেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে জাহাজটি দীর্ঘ সময় ধরে মোতায়েন করা আছে। নাবিকরা সেখানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এদিকে আব্রাহাম লিঙ্কন নিয়ে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন রাজনীতিতেও। রণতরীটির মিশন সম্পর্কে অবস্থান স্পষ্ট করার দাবি উঠেছে। এই ইস্যুতে প্রতিরক্ষা দফতরের কাছে সরাসরি জবাব চেয়েছেন আইন প্রণেতারা। এমনকি হেগসেথের পদত্যাগও দাবি করা হয়। I don't expect for it to be a luxury lifestyle. বিমানবাহী রণতরীতে বিলাসবহুল হোটেলের মতো সুবিধা দেয়া হোক সেটা বলছি না, কিন্তু সেখানে থাকা নাবিকদের ন্যূনতম সেবা ও জীবনযাপনের সুবিধা নিশ্চিত করতে হবে। ওয়াশিংটনে প্রেসিডেন্টের বলরুমের জন্য অর্থ বরাদ্দ থাকলে জাহাজে বরাদ্দ থাকবে না, এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে বিতর্কের মধ্যে মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী মোতায়েন করা হচ্ছে। ভিয়েতনাম থেকে ছেড়ে গেছে ইউএসএস জর্জ ওয়াশিংটন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চলেছে মিশরও। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। মিশরের নিউ আল আমিন শহরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এর আগে নিজেদের প্রতিরক্ষা আরও জোরদারের লক্ষ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। তারা জানায় এই চুক্তির শর্ত অনুযায়ী যে কোনো সদস্য দেশের উপর সশস্ত্র আক্রমণকে জোটের সবার উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে ফিদান জানিয়েছে বর্তমানে কিছু বিষয় মূল্যায়ন করেছে জোটটি, শীঘ্রই মিশরও আনুষ্ঠানিক অংশীদারও হয়ে উঠবে বলে জানান তিনি। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 281 জনে। তাদের মধ্যে 227 জনেরই পরিচয় শনাক্ত করা গেছে, তবে এখনও নিখোঁজ প্রায় 400 মানুষ। ভূমিকম্পে পুরোপুরি ধ্বংস হয়েছে 12,500-এর বেশি বাড়িঘর, আংশিক ক্ষতিগ্রস্ত প্রায় 75,000। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে চলছে শেষ মুহূর্তের অভিযান, তবে 4 দিন পার হয়ে যাওয়ায় জীবিত উদ্ধারের সম্ভাবনা কম। সোমবার স্থানীয় সময় সকালে 7.4 মাত্রার ভূমিকম্পটি কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানে, যার উৎপত্তি ছিল রাজধানী বোগোতা থেকে 280 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় 96 কিলোমিটার গভীরে। শক্তিশালী কম্পন অনুভূত হয় রাজধানী সহ বেশ কয়েকটি শহরে, অনুভূত হয় আফটার শকও। ভারতের উত্তরাখণ্ডে একটি নির্মাণাধীন টানেলে হঠাৎ পানির স্রোত ও ধ্বংসাবশেষ ঢুকে অন্তত 7 শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও ভেতরে আটকা 3 শ্রমিক। জীবিত উদ্ধার করা হয়েছে 18 জনকে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 6:30টায় চামোলি জেলার একটি নির্মাণাধীন টানেলে এই দুর্ঘটনাটি ঘটে। মূলত প্রকল্পের কাজ চলাকালে হঠাৎ করে প্রবল বেগে পানি টানেলের ভেতরে ঢুকে পড়ে। আকস্মিক তীব্র স্রোতে বেশ কয়েকজন শ্রমিক ভেসে যান। দুর্ঘটনার সময় টানেলটিতে 28 জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে। গেল কয়েকদিন ধরেই অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর আগে সোমবার জেলার নীতি ভ্যালি এলাকায় নদীর পানির প্রবল স্রোতে একটি সেতু ভেসে যায়। শিখ ধর্মাবলম্বীদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়িয়েছে ভারতের হরিয়ানা রাজ্যের আম্বালায়। বৃহস্পতিবার অমৃতসর দিল্লি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিপুল সংখ্যক শিখ ধর্মাবলম্বী। গত সপ্তাহে গুরু পরব উৎসবের সময় পাঞ্জখরা সাহেব গুরুদুয়ারে ভক্তদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত গুরু সিমরন সিং মান্ডের বিরুদ্ধে মামলা দায়েরের দাবিতে এই বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি ও অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ প্রশাসন। এ সময় কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। মহাসড়ক খুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এতে আহত হন কমপক্ষে 7 পুলিশ ও বেশ কয়েকজন বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। বিতর্কিত ভূখণ্ডে ভ্লাদিমির পুতিনের সফরকে কেন্দ্র করে কূটনৈতিক উত্তেজনা ছড়ালো রাশিয়া ও জাপানের মধ্যে। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথমবারের মতো কুরিল দ্বীপপুঞ্জ সফরে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন এই দ্বীপপুঞ্জ দখল করে, তবে বরাবরই কুরিলকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে জাপান। পুতিনের সফরের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি, তলব করেছে রুশ রাষ্ট্রদূতকেও। ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের মধ্যেই আকস্মিক সফরে বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভূখণ্ড হলেও এর আগে কখনো পুতিন কুরিল সফরে যাননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে জাপানের কাছ থেকে কুরিল দখল করে সোভিয়েত ইউনিয়ন, তবে এখনও এই ভূখণ্ড নিজেদের বলে দাবি করে আসছে টোকিও। বিরোধপূর্ণ অঞ্চলটি নিয়ে দু দেশের মধ্যে উত্তেজনাও দীর্ঘদিনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও আনুষ্ঠানিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেনি মস্কো ও টোকিও। এর প্রধান কারণ এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিরোধ। পুতিনের কুরিল সফরে বেশ ক্ষুব্ধ জাপান সরকার। রুশ রাষ্ট্রদূতকে তলব করে জানিয়েছে তীব্র প্রতিক্রিয়া। পুতিনের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে জাপানের হুঁশিয়ারি। পুতিনের এমন আচরণ দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও বিরূপ প্রভাব ফেলবে। প্রেসিডেন্ট পুতিন যাতে এই সফর না করে সেজন্য আমরা রুশ সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়েছি। তা সত্ত্বেও প্রেসিডেন্ট পুতিন সফর করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। রুশ প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ড জাপানের জনগণের অনুভূতিতে আঘাত এনেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে জাপানের কুরিলের মালিকানার দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দেশটির সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যানের দাবি, কুরিল রাশিয়ার ছিল আর রাশিয়ারই থাকবে। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। এবার টেবিল টেনিস খেলতে দেখা গেল যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। দেশটির এক ক্রীড়া প্রতিযোগিতায় গিয়ে কয়েকটি খেলা উপভোগ করেন তিনি। এ সময় ভলোদিমির জেলেনস্কিকে ভারোত্তোলন করতেও দেখা যায়, অংশ নেন তীরন্দাজিতেও। বৃহস্পতিবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি শহরে প্রাক্তন ও বর্তমান সৈনিক এবং প্রতিবন্ধীদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়। এতে টেবিল টেনিস, তীরন্দাজি, ডার্টস, বাস্কেটবল, শুটিং, ব্যায়াম সহ মোট 8টি খেলা ছিল। এই অনুষ্ঠানের প্রতিযোগিতার সাথে বিভিন্ন ইভেন্টে খেলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। মূলত সেনাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্যই করা হয় এই আয়োজন। সীমান্তবর্তী এলাকায় যৌথ টহল চালিয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। সম্প্রতি মেক্সিকান জুয়ারেজ কার্টেলকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এরপরই বৃহস্পতিবার যৌথ টহল দিয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এ সময় হেলিকপ্টার, ডগ স্কোয়াড ও বিভিন্ন সাঁজোয়া যান নিয়ে অভিযান চালায় মার্কিন ও মেক্সিকান সেনারা। দাবি, আন্তঃসীমান্ত অপরাধী সংগঠনগুলোর বিরুদ্ধে একসাথে লড়াইয়ের উদ্দেশ্য এই টহল। পাশাপাশি সন্ত্রাসী ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন। রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত জাপানের পূর্বাঞ্চল। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা। চলমান দুর্যোগে এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন গাড়ির ভেতরে আটকা পড়ে পানিতে ডুবে প্রাণ হারান। কর্তৃপক্ষ জানিয়েছে, গেল 24 ঘন্টায় চিবা রাজ্যে 360 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যাতে তলিয়েছে বহু সড়ক ও রেলওয়ে। সংলগ্ন অঞ্চল হওয়ায় বৃষ্টির পানিতে তলিয়েছে রাজধানী টোকিওর বহু এলাকাও। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কাঠামো, অন্ধকারে প্রায় 25,000 বাড়ি। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে জাপানের নারিতা বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম। শুক্রবার এয়ারপোর্টটিতে ভোগান্তিতে পড়েন কমপক্ষে 7,000 যাত্রী। ভারতে সকল পাইলটের শরীরে মাদক পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। দৈব চয়নের ভিত্তিতে পরীক্ষা করা হবে 10% পাইলটকে। বৃহস্পতিবার থেকে এই পরীক্ষার আওতায় আসবেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলটরাও। গত সপ্তাহে ফুকেত থেকে দিল্লিগামী একটি ফ্লাইট হঠাৎ উচ্চতা হারায়, আহত হন 17 জন যাত্রী ও ক্রু। প্রাথমিক তদন্তে ওই ফ্লাইটের পাইলটের শরীরে পাওয়া যায় মারিজুয়ানা। অবিলম্বে অব্যাহতি দেওয়া হয় বিমানের উভয় পাইলটকেই। এই ঘটনার পর ফ্রান্সের বিমান নিরাপত্তা সংস্থার সাথে যৌথভাবে তদন্ত শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ। তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ইংল্যান্ড ও ওয়েলসে। বার্মিংহামের কাছে স্টোর ব্রিজে আগুনে পুড়ে গেছে কয়েকটি বসত বাড়ি। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর ভয়াবহ চিত্র দেখা গেছে ড্রোন ফুটেজে। দাবানলের আগুনে আহত হয়েছেন শিশুসহ 4 জন। ওয়েস্ট মিডল্যান্ডসে ছড়িয়ে পড়া আগুনকে এই অঞ্চলের ইতিহাসের অন্যতম বড় অগ্নিকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন ফায়ার সার্ভিস। যুক্তরাজ্যে চলতি বছর এটি 5ম তাপপ্রবাহ। বিশেষজ্ঞদের মতে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এমন অস্বাভাবিক ও ঐতিহাসিক তাপমাত্রা দেখা যাচ্ছে। বন্ধু থেকে বোন, এমন ঘটনায় হয়েছে নেদারল্যান্ডসে। প্রায় 30 বছর পর মিলিত হয়েছেন হারিয়ে যাওয়া 2 বোন। ভারতের অনাথ আশ্রম থেকে তাদের দত্তক নিয়েছিল 2টি ভিন্ন ডাচ পরিবার। শৈশব থেকে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও জানতে পারেননি কিছুই। অবশেষে এপ্রিল মাসে মাই হেরিটেজ ডিএনএ টেস্টে জানতে পারেন জন্মসূত্রে তারা আসলে আপন বোন। এরপরই আবেগঘন পুনর্মিলন হয় হারিয়ে যাওয়া 2 বোনের। 2 জনের মুখে একই হাসি, চোখে একই রকম আবেগ, চেহারার গড়নও এক দুজনের। একে অপরকে জড়িয়ে ধরে জীবনের হিসেব মেলানোর চেষ্টা করছেন তারা। সেলফি তোলার ফাঁকে চোখের জল মুছছেন নীরবে। মুখে তাদের একটাই শব্দ, মাই সিস্টার। মাঝে মাঝে আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়ে থাকে আমাদের চোখের সামনেই। এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন নেদারল্যান্ডসের 2 নারী। শৈশবে ভারতের অনাথ আশ্রম থেকে নেদারল্যান্ডসে পাড়ি জমিয়েছিলেন মিনা ও মিনাল। তাদের বেড়ে ওঠা দত্তক ডাচ বাবা মার ঘরে। 2টি ভিন্ন পরিবারে বড় হলেও খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়
মিনা গেন্টিংক ও মিনাল টিয়েজেনের। দুইজনের দেখা হয়েছিল দত্তক নেয়া শিশুদের এক সমাবেশে 1996 সালে। সেই সময় দুইজনের প্রতি অদ্ভুত এক আকর্ষণ অনুভব করেছিলেন তারা। অন্যরাও তাদের চেহারায় মিল দেখে অবাক হয়েছিল। এক পর্যায়ে ঠিকানা নিয়ে চিঠি আদান প্রদান শুরু করেন তারা। মজা করে একে অপরকে ডাকতেন সিস বলে। সেই থেকেই মিনা ও মিনালের বন্ধুত্বের সূচনা। তবে মাঝখানে যোগাযোগ ছিল না 15টি বছর। দত্তক পিতামাতার আদর, যত্ন কিংবা ভালোবাসার কোনো কমতি ছিল না। তাও হৃদয়ের গভীরে এক শূন্যতা অনুভব করতেন তারা। খুঁজে ফিরতেন জন্মসূত্রের স্বজনদের। গত এপ্রিল মাসে মাই হেরিটেজ ডিএনএ টেস্ট বদলে দেয় তাদের জীবন। 30টি বছর পর জানতে পারেন তারা আসলে জন্মসূত্রে বোন। বাড়িতে একা ছিলাম, হঠাৎ আমার ফোনে টেক্সট আসে, আপনার ডিএনএ পরীক্ষার ফলাফল প্রস্তুত। খুলে দেখলাম তাতে লেখা মিনা বোন, এবং আমি বুঝতেই পারিনি যে এ আমার পরিচিত সেই মিনা। অবশেষে আমি নিজেকে পরিপূর্ণ অনুভব করছি। মনে হচ্ছে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছি। এটাই আমার হৃদয়ের সেই পাজলের টুকরো। সে যখন হাসছে তখন আমিও হাসছি। সত্যিই খুব ভালো লাগছে। হারিয়ে যাওয়া 30টি বছর আর ফিরে আসবে না। তবে নতুন করে জীবনে এগিয়ে যেতে চান দুই বোন। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। দর্শক, যমুনা আই ডেস্ক আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।